নির্বাচনে জয় পরাজয় এবার তুরুপের তাস। 1/3 তরুণ ভোটার, তারাই বদলে দিতে পারে রাজনীতির সমীকরণ। নারীদেরকে যেমন কোনো রকম ভাবে কোনো কিছুতে পিছিয়ে না যেতে হয়। প্রার্থী থেকে ভোট দিতে চাই, দল দেখে নয়। এক বাক্সে নয়, ভাগ হবে ভোট, বলছেন বিশ্লেষক। এই ভোটটা ভাগ হয়ে যাবে, কিন্তু এই ভোটটা ম্যাক্সিমাম যেদিকে যাবে ফলাফলকে প্রভাবিত করারও একটা সম্ভাবনা থাকবে। নির্বাচনী প্রচারণায় জামায়াতের নারী কর্মীদের উপর হামলার অভিযোগ আমিরের। ক্ষমতা এলে যোগ্যতা অনুযায়ী নারীর কর্মসংস্থান করবে জামায়াত। কাল রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ। পদ্মা পাড়ে সাজ সাজ রব। প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তি চায় বিএনপি, মন্তব্য ফখরুলের। বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। সব সময় কপাল খারাপ হয়। জনগণ 12 তারিখে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে জবাব দেবে। মির্জা আব্বাসকে গ্যাংস্টার বললেন পাটোয়ারি। ভোটে জবাব দেবে বিএনপি। শেরপুর ও ফরিদপুরে নির্বাচনী সংঘর্ষে আহত অর্ধশত। নির্বাচনে না থাকারা সহিংসতা করতে পারে, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। কোনো দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র, সিইসিকে মার্কিন রাষ্ট্রদূত। খালেদা জিয়ার প্রতি ভারতের পার্লামেন্টের শ্রদ্ধা বাংলাদেশে গণতন্ত্রের রূপকার হিসেবে উল্লেখ। দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ। এবং নারী টি-20 বিশ্বকাপে থাইল্যান্ডকে 39 রানে হারালো বাংলাদেশ। 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে জ্যোতিরা। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি ফার্নেস জুই। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। নির্বাচনে জয় পরাজয়ের বড় নিয়ামক হতে পারেন তরুণ ভোটাররা, যারা বদলে দিতে পারেন রাজনৈতিক সামগ্রিক সমীকরণ। কারণ এবার মোট ভোটারের 1/3 তরুণ, আর তাদের মধ্যে অনেকেই ভোট দেবেন প্রথমবারের মতো। দল কিংবা প্রতীক দেখে নয়, তারা যোগ্য প্রার্থী বেছে নেবেন নিজেদের বিচার বিশ্লেষণে। নির্বাচন সংশ্লিষ্টরা মনে করেন তরুণদের ভোট বিভিন্ন দলে ভাগ হয়ে যাবে, তবে যে দল তাদের অধিকাংশ ভোট পাবে, জিতে যেতে পারে সেই দল। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। দেশ জুড়ে নির্বাচনী হাওয়া। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। সবাই চায় জাতীয় সংসদে পৌঁছাতে, কিন্তু ভোটের অঙ্ক এবার পাল্টে দিতে পারে তরুণ ভোটাররা। নির্বাচন কমিশনের হিসেবে 2008 সালের জাতীয় ভোটে দেশে মোট ভোটার ছিল 8,10,87,003 জন। 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে মোট ভোটার 12,76,95,183 জন, অর্থাৎ 17 বছরে ভোটার বেড়েছে 4,66,00,000-এর বেশি। জাতীয় যুবনীতি অনুযায়ী 18 থেকে 33 বছর বয়সীদের তরুণ বলা হয়। সেই হিসেবে দেশের মোট ভোটারের প্রায় 1/3 এখন তরুণ। এই ভোটারদের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন, সুন্দর বাংলাদেশ। আমরা চাই যে সুষ্ঠু নির্বাচন হোক, সবাই যাতে নিরাপদে থাকে। নারীদেরকে যেমন কোনো রকম ভাবে কোনো কিছুতে পিছিয়ে না যেতে হয়। প্রার্থী থেকে ভোট দিতে চাই, দল দেখে নয়। অঙ্কের হিসেব বলছে জয় পরাজয়ের চাবিকাঠি এখন তরুণদের হাতে। তাই তাদের মন জয় করতে রাজনৈতিক দলগুলো দিচ্ছে অভিনব সব প্রতিশ্রুতি। বিএনপি বলছে তারা ক্ষমতায় এলে 1.5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে, শিক্ষিত বেকারদের জন্য চালু করবে 1 বছরের ভাতা। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে 5 লাখ গ্রাজুয়েটকে চাকুরি পাওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ 2 বছর মেয়াদী মাসিক সর্বোচ্চ 10,000 টাকা সুদমুক্ত ঋণ দেবে। এছাড়াও 1 লাখ শিক্ষার্থীর জন্য থাকবে মাসিক 10,000 টাকা সুদমুক্ত শিক্ষা ঋণ। ভোট দেওয়ার আগে আমাদেরকে অনেক আশা দেয় এবং কি স্বপ্নও দেখায়। যখন আমরা ভোট দেই তখন আসলে ওরা কিছুই করে না। ওই হিসাবে ওনাদের কথা বিশ্বাস করবো কিভাবে? ইশতেহারটা গুরুত্বপূর্ণ হতে পারে, পাশাপাশি তার ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত, পড়াশোনা অবশ্যই দেখা উচিত। ভোটের ক্ষেত্রে 26 থেকে 33 বছর বয়সী তরুণরা কর্মসংস্থান, অর্থনীতি ও নিরাপত্তাকে গুরুত্ব দেবে, আর 18 থেকে 25 বছর বয়সীদের ভোটের একটা অংশ পরিবার দ্বারা প্রভাবিত হবে। সাথে থাকবে অভ্যুত্থান পরবর্তী বিশ্লেষণও। এই ধারণা নির্বাচন বিশ্লেষকদের। তরুণ ভোটাররা কোনো একদিকে ঝুঁকে যাবে আমার কাছে তা মনে হচ্ছে না। এই ভোটটা ভাগ হয়ে যাবে, কিন্তু এই ভোটটা ম্যাক্সিমাম যেদিকে যাবে ফলাফলকে প্রভাবিত করারও একটা সম্ভাবনা থাকবে।
রাজনৈতিক দলগুলো এরই মধ্যে নির্বাচনী ইশতেহারে তরুণদের চাওয়া পাওয়ার প্রতিফলন রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, যে জাতির তরুণেরা জেগে উঠতে পারে তাদেরকে কেউ দমাতে পারে না। বাংলাদেশের তরুণেরা জেগে উঠেছে বহুবার, শেষ জেগেছে 24-এর গণ অভ্যুত্থানে। বিশেষজ্ঞরা বলছেন, এই জাগ্রত তরুণেরা হতে পারে এবার ভোটের তুরুপের তাস। তারাই হয়তো নির্ধারণ করবে এই জাতীয় সংসদের ভাগ্য। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সীমা লঙ্ঘনকারীদের জনগণ অতীতেও ক্ষমা করেনি, এবারও করবে না, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দাঁড়িপাল্লার পক্ষে প্রচার চালানো নারী কর্মীদের উপর হামলা প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। নিজ নির্বাচনী আসন ঢাকা 15-এর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নারী সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। ঢাকা 15 আসনে অলিগলিতে নির্বাচনী প্রচারে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান রাজধানীর উত্তর কাফরুল এলাকায় গণসংযোগ চালান তিনি। নির্বাচনী প্রচারে থাকা জামায়াতের নারী কর্মীদের উপর হামলার ঘটনার সমালোচনা করেন আমির। আমাদের লোকদের উপরে জায়গায় জায়গায় হয়েছে, এমনকি মা বোনদের পেটে লাথি দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করবো, এটার নাম রাজনীতি নয়, এটা উপসংস্কৃতি, রাজনীতির নামে এখান থেকে বের হয়ে আসতে। যিনি সীমা লঙ্ঘন করবেন তাকে জনগণ অতীতে ক্ষমা করে না, এবারও করবে না। বিকালে মিরপুর মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মহিলা সমাবেশে যোগ দেন জামায়াত আমির। জামায়াত ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জামায়াত আমিরের স্ত্রী ডাক্তার আমিনা শফিক। আমরা ভোট দেব, এই ভোট হলো আমার বিবেকের রায়, আমাদের ইমানের দায়িত্ব, নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমাদের কোনো শত্রুতা থাকবে না। তবেই আপনারা যদি শত্রুতা পরিহার করে যদি যার যা প্রচার সে করেন, তাহলে জনগণ যাকে গ্রহণ করবে তাকে আমরা স্বাগত জানাবো। অনুষ্ঠানে আমির বলেন, ক্ষমতায় গেলে যোগ্য বিবেচনায় নারীদের কর্মসংস্থান নিশ্চিত করবে জামাত। আমরা বেকার ভাতাকে মনে করি যুব সমাজকে অপমান করার সামিল। তারা কি কারো কাছে মিছিল করে বেকার ভাতা চেয়েছে? তারা কাজ চেয়েছে, তারা কর্মসংস্থান চেয়েছে। আমরা তাদের হাতে ইনশাআল্লাহ কাজ এবং কর্ম তুলে দেব। দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার নারী কর্মীদের উপর আর হামলা হলে জামায়াত বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে, ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে, ডে কেয়ার থাকবে। এই সব ব্যবস্থাও নিশ্চিত করা হবে। পর্যাপ্ত পরিমাণে একটা সংখ্যা যদি সেখানে মায়েদের অবস্থান থাকে, একেবারে কম হলে করাটা কঠিন হবে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। কাল রাজশাহীতে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 22 বছর পর প্রিয় নেতার আগমনে পদ্মা পাড়ে এখন সাজ রব। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে হবে জনসভা। সেখানে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন দলের চেয়ারম্যান। সফরে অংশ নেবেন বগুড়া 6 আসনের নির্বাচনী প্রচারণায়। ভাষণ দেবেন শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায়। প্রিয় ভাইরা, আগামীকালকের মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী, মহানগর এবং 4টি জেলা আয়োজিত এই সমাবেশ একটি বিশাল মাদ্রাসা মাঠ হয়ে সমগ্র রাজশাহী মহানগরী জুড়ে একটি মহা জনসমুদ্রের রূপ লাভ করবে ইনশাল্লাহ। একটি নির্দিষ্ট দলের নেতারা পতিত ফ্যাসিবাদীদের মতো দুর্নীতি নিয়ে প্রচারণা চালাচ্ছে। এটি তাদের পরিকল্পিত অপপ্রচার, এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মাহদি আমিন বলেন, 2001 থেকে 2006 এই সময়ের সরকারে ওই দলের 2 জন সদস্য ছিল। সে বিষয়ে আলোচনা না করে দলটি দ্বিচারিতা করছে। আগের সরকারের দুর্নীতির দায় বিএনপির উপর চাপানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। প্রচারের সময় ভোটারদের এনআইডি সংগ্রহের ইস্যুতে ইসির সতর্কবার্তা স্বাগত জানিয়েছে বিএনপি, এমনটাই বলেন মাহদি আমিন। একটি নির্দিষ্ট দলের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন করে পতিত ফ্যাসিবাদের মতন করে পুরনো মিথ্যা ও প্রতারণামূলক দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান প্রচারের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মাঠে নেমেছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থী ও তাদের সমর্থকরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। উঠান বৈঠক ও সভা সমাবেশ করে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা আর দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। দর্শক প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছে তাদেরই শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমাদের বুকের মধ্যে রেখে আসবো। কক্সবাজারের চকরিয়া উপজেলার নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে। আল্লাহর রহমতে আগামী 12 তারিখ বাংলাদেশে ধানের শীষের একটা ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। নতুন প্রজন্মের ভোটার আগামী দিনে দেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে সমর্থন দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা 2 আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। নতুন প্রজন্মের যে ভোটার আগামী দিনে এই দেশ গড়ার লক্ষ্যে ধানের শীষকে সমর্থন দেবেন। নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ সহ অন্য দলের প্রার্থীরা। গণভোটের পক্ষে এনসিপি নির্বাচনী প্রচারণার ভোটের গাড়ি প্রচারণা চালিয়েছে। প্রচারণার 7ম দিনে নরসিংদী 5 আসনে মাঠে নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী আশরাফ উদ্দিন বকুল। সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। মনে করি আমরা শিক্ষা নগরী করবো, শিল্প নগরী করবো বা পর্যটন নগরী করবো চরাঞ্চলকে। বান্দরবান জেলার লামা উপজেলার বিভিন্ন দুর্গম ও উপজাতি এবং বাঙালি জনবহুল এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন সাচিংপ্রু জেরি। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সিলেট প্রার্থীরা। বাগেরহাট 4 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে গ্যাংস্টার বলে মন্তব্য করেছেন তার প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। বুধবার সকালে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। জবাবে মির্জা আব্বাস তার নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বয়স কম বলে উল্লেখ করেন। ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারণার বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। সারা বাংলাদেশে যেন কোনো নির্বাচন নাই, একমাত্র ঢাকা আসনের নির্বাচন। আমি ওনাকে একটা জিনিস বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ, কিন্তু আপনি আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না। দুই প্রার্থীর এমন বাহাসে নির্বাচনী রাজনীতির কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা 8 আসন। বাড়তে উত্তাপ মির্জা আব্বাস বনাম নাসির উদ্দিন পাটোয়ারির। বুধবার সকালে নির্বাচনী গণসংযোগে নামে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এই দিন কমলাপুর রেল স্টেশন ও এর আশপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরাসরি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গ্যাংস্টার বলে মন্তব্য করেন এই এনসিপি নেতা। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন। বাংলাদেশের 1 নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস, সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে, 1 নম্বর ক্রিমিনাল হলো মির্জা আব্বাস। আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য, তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল। এই দিন দুপুরে রাজধানীর মতিঝিল থেকে বিশাল মিছিল নিয়ে বের হয় মির্জা আব্বাসের সমর্থকরা। প্রতিপক্ষের মধ্যে ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই। এর জবাব জনগণ 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে দেবে বলে জানান মির্জা আব্বাস। তাদের ভিতরে মিনিমাম কোনো শ্রদ্ধাবোধ নাই। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি এরকম। আজব বে নসিব বা আজব বা নসিব, অর্থাৎ সব সময় কপাল খারাপ হয়। শুধু কথার লড়াই নয়, এরই মধ্যে মঙ্গলবার পিঠা উৎসবে গিয়ে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, যাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ঢাকা 8 আসন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীতে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 সম্মেলনে একথা বলেন তিনি। আগামীর বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের তরুণ প্রযুক্তি বান্ধব হতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। তরুণদের চাকরির পিছে না ছুটে
উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল তার কারণেই মহাশক্তিশালী এক সরকারের পতন হয়। দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার পথ দেখানো তরুণরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রদর্শনীর উদ্বোধনীর পর বক্তব্য রাখেন তিনি। আজকে তরুণরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে, শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। বলেন নাগরিক সেবার ডিজিটালাইজেশন কাগজে কলমে হলেও আদতে বাস্তবায়ন হয়নি। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আমরা সবকিছু ডিজিটালাইজ করে দেব, নাগরিক যে কোনো জিনিস তার কম্পিউটার থেকে পেয়ে যাবে। এটা কথা, বাস্তবে দেখি না। সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা একটি ভুল জিনিস উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটি একটি দাস প্রথার শামিল। প্রযুক্তি যেখানে আমার মুক্তি দিচ্ছে, আমি আমার কনসেপ্ট দিয়ে তারা আবার উল্টা ফেরত পাঠাচ্ছি। আমার তো সুযোগ আসলো, বিরাট সুযোগ আসলো, যে কোনো মুহূর্তে আমি এখন আমার নিজস্ব কর্মকাণ্ড সৃষ্টি করতে পারে। প্রদর্শনীতে ইনোভেশন জোন, ডিজিটাল ডিভাইস জোন, মোবাইল জোন, ই স্পোর্টস এবং B2B জোনের মতো বিশেষায়িত বিভাগ রয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। এবার জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। যারা নির্বাচনে নেই তারা সহিংসতা করতে পারে, এমন শঙ্কার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের কূটনীতিকদের ও তাদের স্বজনদের নিরাপত্তা ইস্যুতেও উপদেষ্টা জানান তাদের নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই। নিরাপত্তা ঝুঁকির কথা বলে বাংলাদেশ থেকে নিজেদের কূটনীতিকদের স্বজনদের ফিরিয়ে নিচ্ছে ভারত। গত সপ্তাহে নরেন্দ্র মোদী সরকারের এমন সিদ্ধান্তের কথা প্রকাশ পায় দেশটির বার্তা সংস্থা PTI এর একটি প্রতিবেদনে। অর্থাৎ বাংলাদেশে ভারতের কূটনীতিকদের নিযুক্তি হবে নন ফ্যামিলি পোস্টিংয়ে। বুধবার বিকালে বিষয়টি উঠে এলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে। উপদেষ্টা বলেন, বাংলাদেশে কূটনীতিক ও তাদের স্বজনদের নিয়ে নিরাপত্তা সংক্রান্ত কোনো ঝুঁকি নেই। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন কোনো বিপদে আছে। আমার তো মনে হচ্ছে না। নিরাপত্তাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে কারণে আসলে এই ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার আছে। ব্রিফিংয়ে উঠে আসে দেশের জাতীয় নির্বাচন ইস্যুও। নির্বাচনী সহিংসতার শঙ্কা দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যারা ভোটে নেই তারা এমন কাণ্ড করতে পারে। যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই যথেষ্ট তাদের কার্যকলাপে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন। কাজেই গণ্ডগোল হলে যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা নিতে পারছে না তাদের দ্বারা হওয়া সম্ভব, এই কারণে এই কথাটা বলা হয়েছে। নির্বাচন দেখতে ভারতের সাংবাদিকরা আসতে চাইলে ভিসার ব্যবস্থা করা হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, বাংলাদেশে চীনের ড্রোন কারখানা করার সিদ্ধান্ত দেশের স্বার্থেই হবে। ম্যাক্সিমাম সংখ্যক অবজারভার আসুক, এটা কিন্তু খুব স্পষ্ট অবস্থান সরকারের। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ পক্ষ নেবে না, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রায়ান টি ক্রিস্টেনসেন। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। ইসি সচিব বলেন, বাংলাদেশের পুলিশ দায়িত্বের বাইরে অতিরিক্ত কিছু করছে কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।
প্রথমবার নির্বাচন কমিশনে এলেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন তিনি। পরে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পক্ষে, যে কোনো নির্বাচিত সরকারের সাথে কাজ করবে তার দেশ। We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. I hope that it is a festive election day, that the Bangladeshi people are able to go and express themselves, and that you have a very successful election. ইসি সচিব আক্তার আহমেদ জানান, যুক্তরাষ্ট্র জাতীয় নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক পাঠাবে না, তবে নির্বাচন দেখতে 4টি বিভাগে প্রতিনিধি পাঠাবে মার্কিন দূতাবাস। আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানান ইসি সচিব। ওনারা ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আপনার দূতাবাস থেকে, মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পোস্টাল ব্যালট ও জাতীয় নির্বাচনের ব্যালটের আকার আকৃতির নমুনা দেখেছেন। ভোট গণনার সময়সীমার বিষয়েও মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানান ইসি সচিব। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। অর্থনীতিতে গতি ফেরাতে সুদ হার কমানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজধানীর কারওয়ান বাজারে ইকোনমিক রিপোর্টার ফোরাম আয়োজিত এক সেমিনারে এই কথা বলেন তিনি বলেন, বিগত সরকারের সময়ে অর্থনীতি ভঙ্গুর হয়েছে। এ থেকে তোলার জন্য তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে থাইল্যান্ডকে 39 রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে জ্যোতিরা। নেপালের মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেলেও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌস ও সুবহানা মুস্তারির 110 রানের জুটিতে লড়াকু পুঁজি পায় টাইগ্রিসরা। জুয়াইরিয়া 56 রান এবং মুস্তারি 59 রান করেন। জবাবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি থাইল্যান্ড। 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 126 রান করতে পারে তারা। মারুফ আক্তার নিয়েছেন 4টি উইকেট, ম্যাচ সেরা সুবহানা মুস্তারি। এ ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।